এই লোকটা সাধারণ একজন মার্শাল আর্ট ছিল। সে এতটাই গরিব ছিল যে সবাই তাকে অবহেলা করত। মানুষের অবহেলা সহ্য করতে না পেরে একদিন সে পরিকল্পনা করে আর্জেন্টিনার সবথেকে বড় ব্যাংকে ডাকাতি করবে। এজন্য সে একটা টিম গঠন করে আর নিখুঁত পরিকল্পনা করে যে সুড়ঙ্গের ভেতর দিয়ে ব্যাংকের ভল্টে প্রবেশ করবে আর সেখানে যত টাকা পয়সা সোনাদানা আছে সবকিছু নিয়ে পালিয়ে যাবে। কিন্তু তাদের এই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হয়েছিল চলুন দেখে নেওয়া যাক। শুরুতেই আমরা একজন লোককে দেখতে পাই যার নাম ছিল ফরেন। সে একটা মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে মানুষকে প্রশিক্ষণ দেয়, তবে সে মাঝে মাঝে ছোটখাটো চুরি করে থাকে। রাতের বেলায় প্রশিক্ষণ শেষ করে সে যখন বাসায় ফিরছিল তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তাই সে দৌড়ে একটা যাত্রী ছাউনিতে এসে সিগারেট ধরিয়ে সেটা খেতে থাকে। আর তখন হঠাৎ করে একটা গাড়ি এসে তাকে ভিজিয়ে দেয়, সেই সাথে সিগারেটটাও ভিজে যায়। রাগে দুঃখে সে সিগারেটটা পানিতে ফেলে দেয়। বৃষ্টির পানিতে সিগারেটটা ভেসে ভেসে চলে যাচ্ছিল। ফরেন তখন কিছু একটা চিন্তা করে সেই ভেসে যাওয়া সিগারেটের পেছনে যেতে শুরু করে। কিছুক্ষণ পরে সে একটা ম্যানহোলের ঢাকনার কাছে এসে পৌঁছায় আর এরপর সে পেছনের দিক তাকিয়ে দেখে এই ম্যানহোলটি সোজা ব্যাংক অফ রিও থেকে এসেছে। সে তখন দৌড়ে ওই লাইনে থাকা সকল ম্যানহোলের কাছে যেতে শুরু করে। সে খেয়াল করে যে সমস্ত পানি ম্যানহোল থেকে সোজা একটা ফাঁকা জায়গায় গিয়ে পড়ছে। তাই সে তখন রাস্তাটা চেক করার জন্য ম্যানহোলের ভেতরে ভালোমতো দেখে আসে। আর তখন সে মনে মনে ব্যাংক ডাকাতি করে একটা মাস্টার প্ল্যান বানিয়ে ফেলে। বাসায় ফিরে এসে সে হানি নামের এক বন্ধুর সঙ্গে তার ডাকাতির বিষয়ে প্ল্যান শেয়ার করে, কিন্তু তার বন্ধু বলে নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়ে গিয়েছে। ছোটখাটো চুরি করা আলাদা জিনিস, আর ব্যাংকে চুরি করলে আমরা সবাই ধরা পড়ে যাব। আর তাছাড়া ওই ম্যানহোল থেকে মাটি খুঁড়ে ব্যাংক পর্যন্ত যেতে হলে আমাদের অনেক কিছুই জিনিসপত্র কিনতে হবে। সেই টাকা পয়সা আমাদের কাছে নেই। সবার আগে আমাদের একজন ভালো ইনভেস্টর খুঁজে বের করতে হবে। ফরেন তার এই প্ল্যানের কথা গির্জায় গিয়ে তার এক বন্ধুকে বলে, তবে তার কাছে আসলে তত টাকা পয়সা ছিল না। সে তখন বলে, হয়তো আমি তোমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না, তবে আমি মারিও নামের একজন লোকের সন্ধান দিতে পারবো যে হয়তো তোমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে। অন্যদিকে দেখা যায় মারিও কিছু আইনি সাহায্য নেওয়ার জন্য একজন উকিলের চেম্বারে এসেছে। সে তাকে ফি হিসেবে $2000 দেয়, কিন্তু উকিল বলে আমার ফি তো মাত্র 2000 টাকা। মারিও তখন বলে, হয়তো আমি ফোনে ভুল শুনেছিলাম, তাই এতগুলো টাকা নিয়ে এসেছে। সে তখন বলে, দেখুন এতগুলো টাকা নিয়ে বাড়ি ফিরে যেতে পারবো না, কেননা এটা খুবই রিস্কি হয়ে যাবে। তাই বরং এই টাকাগুলো আপনার ভল্টে জমা রেখে দিন, আর পরবর্তীতে আমি আমার টাকাগুলো আপনার কাছ থেকে নিয়ে গেলাম। মহিলাটি তখন তার কথায় রাজি হয়ে যায়। সে উকিলের চেম্বার থেকে ফিরে তার মেয়ের সঙ্গে দেখা করতে যায়। তার মেয়ে একটা সেলুনে কাজ করে। সে তার মেয়েকে বলে, আমি ছোটখাটো একটা চাকরি নিয়েছি আর এখন থেকে ভালোভাবে জীবনযাপন করব। তার মেয়ে জানতো তার বাবা বেশি একটা ভালো মানুষ না, তাই সে তার বাবার কাছ থেকে আলাদা বসবাস করত। মারিও সেলুন থেকে যাওয়ার সময় তার মেয়ের জন্য কিছু টাকা রেখে যায়। রাতের বেলা সে চুপচাপ বিল্ডিংয়ের একটা পাইপ দিয়ে সেই উকিলের চেম্বারে প্রবেশ করে। তারপর সে একটা ড্রিল মেশিন দিয়ে ভোল্ট কাটে। আসলে সে দিনের বেলায় যেই টাকাগুলো এখানে রাখতে দিয়েছিল সেই টাকার ভিতরে সে একটা সেন্সর লুকিয়ে রেখেছিল, তাই সে খুব সহজেই টাকার ওই ভোল্টটা খুঁজে পায়। সে যখন সমস্ত টাকাগুলো নিয়ে বের হচ্ছিল তখন বাইরে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। সে দেখতে পায় বাইরে একজন মেয়ে অফিস পরিষ্কার করছে। এখন সে তো ধরা পড়ে যাবে, তাই সে তখন বুদ্ধি করে ওখানকার একটা ফাইল হাতে নিয়ে খুব ভাবসাব নিয়ে বাইরে এসে বলতে থাকে, আমি অফিসে আজকেই নতুন জয়েন করেছি, কিন্তু আমি অন্য একটা ফাইল খুঁজে পাচ্ছি না। তুমি কি জানো ওই ফাইলটা কোথায় রয়েছে? সে এত কনফিডেন্সের সাথে কথা বলে যে মেয়েটাও বুঝতে পারে না যে সে আসলে একজন চোর। সে তাকে বোকা বানিয়ে ওখান থেকে টাকাগুলো নিয়ে চলে যায়। সেদিন রাতের বেলায় ফরেন তাকে ফলো করতে করতে ওখানে সে কল করে আর বলে, তুমি এখন একটা দোকানে আছো, তোমার কাছে আমি একটা সাহায্যের জন্য এসেছি। মারিও তখন তার গ্লাস ভেঙে বলতে থাকে, তুই কি চাস? নিশ্চয়ই তুই পুলিশের লোক। কিন্তু ফরেন বলে, না, আমি পুলিশের কেউ না, তবে তোমার কাছে একটা কাজের জন্য এসেছি। মারিও তার কোনো কথাই বিশ্বাস করে না এবং ওখান থেকে চলে যায়। বাসায় ফিরে সে যখন ভয়েস কলগুলো চেক করছিল তখন সে শুনতে পায় ফরেন একটা ভয়েসমেল দিয়েছে। বিকেল 5টা একটা কফি শপে সে তার সঙ্গে দেখা করতে চায়। তখন মারিও বুঝতে পারে যে ফরেন আসলে কোনো পুলিশ নয়, তাই বিকেলবেলা তারা একটা ক্যাফে দেখা করে। ফরেন তখন তার ডাকাতির প্ল্যানগুলো খুলে বলে। তখন মারিও বলে, আমি ছোটখাটো চুরি করে কোনো মতে বেঁচে আছি, আর তাছাড়া এতগুলো টাকা পয়সা আমার কাছে নেই। কিন্তু ফরেন তাকে বলে, যদি আমরা এই ডাকাতি করতে পারি তাহলে আমরা সবাই অনেক বড়লোক হয়ে যাব। তারা গাড়িতে করে ব্যাংকের সামনে এসে দাঁড়ায়। ফরেন তখন গাড়ি থেকে নেমে চুপচাপ একটা ফিতা ওই ম্যানহোলের ভেতর ঢুকিয়ে দেয়। এরপর তারা সেই ম্যানহোলের রাস্তায় প্রবেশ করে। কিছুটা পথ আগানোর পর তারা সেই ফিতাটি দেখতে পায়। ফরেন তখন মারিওকে বলতে থাকে, আমরা কোটিপতি হওয়া থেকে মাত্র 18 মিটার দূরে আছে। পরের দিন তারা 3 বন্ধু মিলে ডাকাতির প্ল্যান শুরু করে। ফরেন বলে, সবার আগে আমাদের ব্যাংকের সমস্ত লোকেশন খুব ভালো মতো জেনে নিতে হবে। তাই পরের দিন সে ব্যাংকের সামনে গিয়ে লুকিয়ে লুকিয়ে ছবি তুলতে শুরু করে। ভিতরে গিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে প্রতিটি জায়গার ছবি তুলতে শুরু করে। কিন্তু একজন গার্ড তাকে সন্দেহ করে পুলিশকে কল দেয়, আর একটু পরে ওখানে পুলিশ চলে আসে। ফরেনকে তারা সন্দেহ করে ব্যাংকের বেসমেন্টে নিয়ে আসে চেকিং করার জন্য। সে তখন বুদ্ধি করে ক্যামেরার মেমোরি কার্ড তার হাতের ভিতর লুকিয়ে রাখে।
পুলিশ যখন তার ক্যামেরাটা চেক করে তখন তার মধ্যে কিছুই খুঁজে পায় না। তারপর তারা তাকে সেখান থেকে ছেড়ে দেয়। আর এই সুযোগে সে ব্যাংকের নিচতলাটাও কেমন সেটাও দেখে ফেলে। এরপর ফিরে এসে একটা নকশা তৈরি করে। সে সবাইকে বোঝাতে থাকে ম্যানহোলের ভিতর গিয়ে সুড়ঙ্গ করলে এই রুমে প্রবেশ করব, যেখানে পুলিশ আমাকে আটকে রেখেছিল। তবে ম্যানহোল থেকে ব্যাংকের যে দূরত্বটা সেটা অন্য উপায় বের করতে হবে। তাই পরের দিন তাদের টিমের একজন লোক একটা সাইকেল নিয়ে এসে ম্যানহোল থেকে ব্যাংকের দূরত্ব মেপে নেয়। আসলে কতবার সাইকেলের চাকা ঘুরছে সেটা চাকায় মার করে সেটা তারা বের করে ফেলে। তার পরের দিন সবাই মিলে প্ল্যান করতে থাকে। তখন তাদের মধ্যে একজন বলে সবকিছু ঠিক আছে, কিন্তু ভল্টের মধ্যে যে লকারগুলো আছে সেগুলো আমরা কিভাবে খুলব? তখন ফরেন বলে লকারগুলো খুলতে হলে আমাদের প্রায় 20 মিনিট সময় লাগবে। আমরা সব মিলিয়ে প্রায় 7 ঘন্টা ওই ব্যাংকে অবস্থান করব, কিন্তু ভল্টের লক দেখতে কেমন সেটা আমরা কেউ জানি না। সেজন্য অন্য কোনো ব্যাংকের ভেতরে গিয়ে সেই ব্যাংকের লকার সিস্টেম দেখে আসতে হবে। এজন্য মারিও সেই ব্যাংকের পাশের এক ব্যাংকে গিয়ে বলে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে, সেগুলো জমা রাখতে হবে, যার ফলে ব্যাংকের ভল্টের লকারগুলো দেখতে কেমন হয় সেটা খুব ভালো মতোই দেখা যাবে। এরপর তারা তাদের পরিচিত এক ড্রাইভারের গাড়ি ভাড়া করে। আসলে এই গাড়িটা ছিল ভাঙাচোরা। ড্রাইভারটিও এই গাড়িটা চুরি করে এনেছিল। তারা অনেকক্ষণ ধরে কারোর জন্য অপেক্ষা করছিল। তবে কিছুক্ষণ পর ওখানে পুলিশ চলে আসে। তাদেরকে দেখার পর ওখানের একজন মহিলা সন্দেহের বশবর্তী হয়ে পুলিশকে কল দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই তাদের দলে সেই লোক ওখানে তার ওয়াইফকে নিয়ে চলে আসে। সে এসে পুলিশকে বলে ওরা আমার পরিচিত লোক আর আমার বাসা এখানেই। পুলিশ এই কথা শুনে তাদেরকে যেতে দেয়। এরপর তারা কয়েকজন মিলে সেই ম্যানহোলের ঢাকনা উঠিয়ে প্রতিদিন একটু একটু করে মাটি খোঁড়ে। তখনও মারিও বারবার ফরেনের কাছে জানতে চায় কিভাবে ব্যাংকের লকার খুলবে, কিন্তু সে তখনও এই ব্যাপারে কিছুই ভাবেনি। এই কথা শুনে মারিও রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, পরের দিন রাতে ফরেন তার গার্লফ্রেন্ডের সঙ্গে শুয়ে শুয়ে গল্প করছিল। তখন তার মাথায় একটা চমৎকার বুদ্ধি চলে আসে। সে ওই রাতের বেলায় তখন মারিওর বাসায় চলে যায়। সে তাকে বলে আমার মাথায় চমৎকার একটা বুদ্ধি এসেছে। রাতের বেলায় যখন ব্যাংক বন্ধ থাকে তখন সিকিউরিটি অনেক বেশি থাকে, কিন্তু যখন ব্যাংক খোলা থাকে তখন তো সিকিউরিটি অনেক কম থাকে, আর সেই সময় ব্যাংকের ভল্টটাও খোলা থাকে। আমরা রাতের বেলায় চুরি না করে বরং দিনের বেলায় চুরি করব। সে তখন একটা নকশা দেখিয়ে বলে আমরা সবার সামনে দিয়েই ব্যাংকে প্রবেশ করব আর টাকা পয়সা নিয়ে ওই সুড়ঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে আসব। এমন চমৎকার আইডিয়া শুনে মারিও খুব খুশি হয়ে যায়। এরপর তারা সবাই তাদের প্ল্যান মতো প্রস্তুতি নিতে শুরু করে। কয়েকদিন প্রস্তুতি নেওয়ার পর চলে আসে তাদের চুরি সেই ঐতিহাসিক দিনটি। তারা দুটি দলে ভাগ হয়ে যায়। একটি দল সুড়ঙ্গের নিচে আর একটি দল ছদ্মবেশে ব্যাংকের ভেতরে। তারা সিঁড়ির ওখানে দাঁড়িয়ে মাংকি টুপি পরে নেয়। এরপর তারা দুই ভাগে ভাগ হয়ে সবাইকে জিমি করে বলতে থাকে সবাই ফ্লোরে শুয়ে পড়ো। মানুষজন তখন ভয় চুপচাপ ফ্লোরে শুয়ে পড়ে। তারা ক্যাশিয়ারের কাছে গিয়ে টাকাগুলো ব্রিফকেসের মধ্যে ভরতে বলে। উপায় না পেয়ে ভয় ভয় ক্যাশিয়ারগুলো টাকাগুলো ভরে দেয়। ব্যাংকের সিসিটিভি অফিসার তাদেরকে দেখে পুলিশকে কল করে। তাদের মধ্যে একজন লোক গিয়ে ব্যাংকের মেইন গেটে তালা লাগিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই ওখানে পুলিশ চলে আসে। তখন তারা ব্যাংকের ভেতরে থেকে একজনকে জিম্মি করে বাইরে নিয়ে আসে আর পুলিশকে বলতে থাকে যদি কোনো ধরনের চালাকি করা হয় তাহলে তাকে আমরা মেরে ফেলব। তারা তখন পুলিশের মনের ভেতরে একটা ভয় ঢুকিয়ে ওই লোকটাকে নিয়ে আবারও চলে যায়। মারিও সিকিউরিটির গার্ড থেকে মোবাইলটা নিয়ে তার নিজের কাছে রেখে দেয়। তার পিস্তলের ম্যাগাজিন খালি করে তাকে বাইরে পাঠিয়ে দেয়। ততক্ষণে ওখানে আরও পুলিশসহ কয়েকজন স্পেশাল ফোর্স চলে এসেছে। ব্যাংকের সিকিউরিটি গার্ড বাইরে বেরিয়ে পুলিশের কাছে সবকিছু খুলে বলে। তখন পুলিশ অফিসার মনে করে হয়তো ওরা ছোটোখাটো চোর। অন্যদিকে তাদের দলের একজন সুড়ঙ্গ দিয়ে দেয়াল ভেঙে ভোল্টের মধ্যে প্রবেশ করে। এরপর তারা গিয়ে তাদের সমস্ত যন্ত্রপাতি নিয়ে ভোল্টের মধ্যে প্রবেশ করে। ছোট ছোট লকারগুলো খোলার জন্য তারা একটা স্পেশাল মেশিন নিয়ে আসে। সেই মেশিন দিয়ে তারা মাত্র 7 সেকেন্ডের মধ্যেই একটি করে লকার খুলতে পারে। লকারগুলো খুলে তারা সেগুলো থেকে টাকা আর স্বর্ণগুলো খুঁজে পায়। অন্যদিকে বাকি কয়েকজন উপরের দিকে নজর রাখছে। কিছুক্ষণ পর তারা টের পায় ছাদের উপরে কয়েকজন পুলিশ উঠেছে। আর ঠিক তখনই রেখে যাওয়া সেই মোবাইল ফোনটিতে বাইরে থেকে পুলিশ অফিসার কল দেয়। মারিও তখন বলে যদি আমাদের সঙ্গে কোনো ধরনের চালাকি করা হয় আর ছাদের উপর থেকে যে কয়েকজন পুলিশ উঠেছে তাদেরকে না নামানো হয় তাহলে এখানে সবাইকে মেরে ফেলব। পুলিশ অফিসার তখন ছাদের উপরে থাকা পুলিশদেরকে নামতে নির্দেশ দেয়। তারপর সে বলে আমি দ্রুত উকিলের সঙ্গে কথা বলতে চাই। আসলে এই সব কিছুই তাদের প্ল্যানের একটা অংশ ছিল। মারিও আগে থেকেই এই ব্যাপারে ট্রেনিং দিয়েছিল কিভাবে সে পুলিশের সঙ্গে কথা বলবে। যেভাবেই হোক পুলিশের সময় নষ্ট করতে হবে। পুলিশ তখন উকিলকে নিয়ে আসে। অন্যদিকে ভল্টের ভেতরে তারা পুরোদমে এক এক করে লকার খুলতে থাকে। কিছুক্ষণ পর মারিও আবারও পুলিশের কাছে কল করে এবং উকিলের কথা জিজ্ঞাসা করে, কিন্তু পুলিশ তখন বলে উকিল কেনার ব্যবস্থা করছি, তবে তোমরা যদি শান্তিপূর্ণভাবে সবকিছু শেষ করতে চাও তাহলে একজন বন্দীকে বাইরে বের করে দাও। মারিও নিজেও তখন এটাই চাইছিল। তখন সে একটা ছেলেকে বাইরে বের করে দেয়, কিন্তু ছেলেটিকে যখন জিজ্ঞাসা করা হয় ভিতরে কি দেখেছে সে ভয় কিছুই বলতে পারে না। ইতিমধ্যে ওখানে পুলিশের আরও অনেক ইউনিট চলে আসে। তারা কোনোভাবেই ব্যাংকের ভেতরে প্রবেশ করার সাহস পাচ্ছিল না, কেননা সিকিউরিটি গার্ড বলেছিল তাদের কাছে বিভিন্ন অস্ত্র রয়েছে, তাই তারা ভেতরে যাওয়ার সাহস করে না। মারিও তখন সকল বন্দীদের চোখে চোখে রাখছিল। লকার খোলার এক পর্যায়ে হঠাৎ করে মেশিনটি বন্ধ হয়ে যায়। আসলে এতগুলো লকার খোলার জন্য মেশিনটি গরম হয়ে গিয়েছিল,
তাই মারিওকে ফোন করে জানানো হয় আরও সময় লাগবে, তুমি যেভাবেই হোক পুলিশকে বিভ্রান্ত করো। কিছুক্ষণ পরই পুলিশেরা মারিওকে কল দেয় উকিলের সঙ্গে কথা বলার জন্য। তখন মারিও উকিলকে বকা দিতে থাকে আর বলে, আমি তোমার জন্য বেশ কয়েক বছর জেল খেটেছি। তখন সে চালাকি করে আরেকজন উকিলের নাম বলে আর বলে, আমি শুধুমাত্র সেই উকিলের সঙ্গেই কথা বলতে চাই। পুলিশের কাছে ফোন দিলে সে তাকে একটা উকিলের নম্বর দেয় আর ওই নম্বরটা ছিল মারিওর অন্য একটি নম্বর। সে তার মুখের মধ্যে ললিপপ নিয়ে উকিলের মতো কথা বলতে শুরু করে। তখন পুলিশ বলে, প্লিজ আপনি তাড়াতাড়ি চলে আসুন। মারিও তখন বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি তাড়াতাড়ি চলে আসব। সে এভাবেই পুলিশদেরকে বোকা বানাতে থাকে। অন্যদিকে তাদের সেই মেশিনটি আবারও ঠিক হয়ে যায়। এবার তারা আবারও সোনাদানা টাকা পয়সা বের করতে শুরু করে। এভাবেই তারা প্রায় 7 ঘন্টা ব্যাংকের ভেতরে সমস্ত টাকা পয়সা লুট করে ব্যাগ ভর্তি করে ফেলে। এদিকে পুলিশেরা ভেবেছিল তারা হয়তো সামনের গেট দিয়েই বের হবে। তখন মারিও পুলিশকে ফোন করে বলে, আমরা তো অনেকক্ষণ ধরেই আটকে আছি, তাই আমাদের জন্য কয়েকটা পিজ্জার ব্যবস্থা করো আর তাড়াতাড়ি উকিলের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দাও। বোকা পুলিশ অফিসার তাদের এই চালাকির কথা বুঝতে পারে না। এদিকে মারিও সকল বন্দীদেরকে বলে, তোমরা কখনো উপরে তাকাবে না, চুপচাপ ফ্লোরে শুয়ে থাকো। তারপর তারা একটা কাপড়ে সমস্ত অস্ত্রগুলো জমা দেয়। আসলে তাদের সমস্ত অস্ত্রগুলো নকল ছিল আর এটা করছিল এই জন্যই যদি তারা ধরা পড়ে যায় তাহলে সাজা অনেক কম হবে। এরপর তারা সবাই সেই সুড়ঙ্গ দিয়ে বাইরে বের হতে শুরু করে আর একটা লকারের বক্স ওই সুড়ঙ্গের পথে আটকে দেয়। তারা সেই জায়গাটা এমনভাবে পরিষ্কার করে রাখে যেন কেউ আসলে বুঝতেই পারে না হঠাৎ করে তারা কোথায় উধাও হয়ে গেল। অন্যদিকে সেই পিজ্জা যখন চলে আসে তখন পুলিশ অফিসার খেয়াল করে ওখানে ম্যানহোলের ঢাকনা রয়েছে। এরপর সে ঢাকনাগুলো ফলো করতে করতে ব্যাংক পর্যন্ত চলে যায়। এরপর ব্যাংকের লোকেরা তখন দেখে ভিতরে কেউ নেই। তখন তারা তাদের স্বজনদেরকে ফোন করতে থাকে। এটা দেখে পুলিশ দ্রুত ব্যাংকের ভেতরে প্রবেশ করে। তারা ভেতরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। তখন পায়েরসা ফলো করতে করতে লকারের বক্সটা সরিয়ে দেখে সেখানে বিশাল সুড়ঙ্গ রয়েছে আর সুড়ঙ্গের মুখে একটা বোমা রয়েছে। কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ ফোন করে এই লোকটাকে বলে, ডাকাতরা যে অস্ত্রগুলো রেখেছিল সেগুলো সব নকল। এই লোকটি তখন বুঝে যায় হয়তো এই বোমাটাও নকল। তখন সে বোমাটা খুলে ভেতরে প্রবেশ করে, কিন্তু ফরেনদের কোনোভাবেই নৌকা চালু হচ্ছিল না। তাই তারা কোনো উপায় না পেয়ে বৈঠে বেয়ে নৌকা সামনের দিকে এগিয়ে নিতে শুরু করে। এখন পুলিশ অফিসাররা বুঝে যায় যে তারা হয়তো সুড়ঙ্গের শেষ মাথায় যে নদী রয়েছে ওখান দিয়ে বের হবে। তারা বরঞ্চ উল্টো পথ দিয়ে ভাঙাচোর একটা মই দিয়ে টাকাগুলো উপরে উঠাতে শুরু করে। সবকিছু ঠিকঠাক করার পর তারা যখন চলে যাবে ঠিক তখনই সেখানে একটা পুলিশের গাড়ি চলে আসে। তারা মনে করে এবার হয়তো তারা ধরা পড়ে যাবে, কিন্তু পুলিশেরা এই ভাঙাচোরা গাড়িটা খেয়াল করে না। এরপর তারা সেখান থেকে চলে যায়। তারা তাদের সমস্ত টাকা পয়সা সোনাদানা সামনে রেখে চোখ ভরে দেখতে থাকে। এমনকি তারা যে গাড়িটা নিয়ে চুরি করেছিল সেটাও পুড়িয়ে দেয়। প্রত্যেককে টাকা পয়সা ভাগ করে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আসলে এই ব্যাংকে যারা টাকা রেখেছিল প্রত্যেকের টাকার ইন্স্যুরেন্স করা ছিল, তাই সাধারণ মানুষেরা সবার টাকা ঠিকই ফেরত পাবে। মাঝখান দিয়ে সমস্যায় পড়ে যায় ইন্স্যুরেন্স কোম্পানি। অন্যদিকে পুলিশ একদমই বসে নেই। তারা দিনরাত ডাকাতদের খুঁজে বেড়াচ্ছে। তাদের মধ্যে একজন খুব দামি গাড়ি কিনে বেপরোয়া জীবনযাপন শুরু করছিল। তার ওয়াইফের সঙ্গে যখন তার ঝামেলা হয় তার ওয়াইফ পুলিশকে সব জানিয়ে দেয়। সে বলে ব্যাংক ডাকাতির সঙ্গে তার হাজব্যান্ড জড়িত ছিল। পুলিশ তখন তার কথা মতো তার স্বামীকে গ্রেফতার করে নেয়। এরপর এক এক করে তাদের প্রত্যেকেই পুলিশ গ্রেফতার করে ফেলে। এদিকে ফরেন অন্য দেশে গিয়ে পাহাড়ে সময় কাটাচ্ছিল। পুলিশও গিয়ে তাকে ধরে ফেলে। পুলিশ তার বাড়িতে গিয়ে অল্প কিছু টাকা পায়। এর জন্য তাদের সবারই অল্প পরিমাণে সাজা হয়। কয়েক বছর পর তারা সবাই এক এক করে বাইরে মুক্ত হয়ে যায়। মারিও একটা লাল গাড়িতে করে তাদের সবাইকে নিতে আসে। আসলে তারা জানতো একদিন না একদিন তারা ঠিকই ধরা পড়ে যাবে, তাই চালাকি করে সমস্ত টাকা পয়সা অন্য জায়গায় লুকিয়ে রেখেছিল। জেল থেকে বের হয়ে তারা টাকা পয়সাগুলো আবারও ফিরে পায় এবং এভাবেই তারা সফল হয়ে যায়। বন্ধুরা, আপনার কাছে যদি এরকমের টাকা পয়সা থাকতো সর্বপ্রথম আপনি কি করতেন? কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।